চারদিকে যেন এখন এক অদ্ভুত পরিস্থিতি, পদত্যাগের ঢেউ। একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, আর সেই ধাক্কা সামলাতে গিয়ে বর্তমান সরকার কার্যত হিমশিম খাচ্ছে। পদে মির্জা ফখরুল জানান রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। আপনার যাকে বলে যে আমি একটু অবসর নিতে চাই। বিএনপির মধ্যে শুধু ভাঙনের সুর বাজতেছে তা নয়, ইতিমধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে দল ছাড়ার হিড়িক শুরু হয়েছে। এই ভিডিওটা একটু ভালো করে দেখেন। বিএনপির অত্যাচার অন্যায় দেখে আওয়ামী লীগের দোষী বিএনপি কংগ্রেস মন থেকে হঠাৎ করে রাজনীতির চাকা ঘুরে যাচ্ছে জটিল একটা মোড়ে। বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন, আরেকটি গণ অভ্যুত্থানের আশঙ্কা। একই সঙ্গে শোনা যাচ্ছে নেপথ্যে নাকি সক্রিয় হয়ে উঠেছে ডিপ স্টেট। প্রধানমন্ত্রী তারেক রহমান এবার এমন এক মাইন্ডকার চিপায় ফেসে গেছেন যে চরম আতঙ্কে আগে ভাগে তিনি নিজেই পালানোর পথ রেডি করে রাখছেন। সনদ বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে ধারাবাহিক কর্মসূচি দিয়েছে বিরোধী দল। ইসলাম আলমগীর তিনি বলছেন, আমি অনেক ক্লান্ত, আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। কেন অবসরের কথা বলছেন? সরকার চালানোটা একটা চ্যালেঞ্জ, এবং দেশের যে অবস্থা ফ্যাসিস্ট সরকার করে দিয়ে গেছে। এখান দিয়ে ওই পাশে তারা ভিআইপি নাম দিয়ে ধান্দাবাজ নাম দিয়ে সরকারি অফিসার নাম দিয়ে তারা বারবার করে লোক বাজারের প্রায় ৭০,০০০ মানুষ আজকে গ্যাস সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে মানবতার জীবনযাপন করছে। ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুদ থাকার দাবি করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। ব্রেকিং নিউজগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হয়েছি। শিরোনাম দেখেছেন, বুঝতে পেরেছেন। সারাদিনের সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করব, তাই না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রাখুন। চারদিকে যেন এখন এক অদ্ভুত পরিস্থিতি, পদত্যাগের ঢেউ। একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, আর সেই ধাক্কা সামলাতে গিয়ে বর্তমান সরকার কার্যত হিমশিম খাচ্ছে। পুরো রাষ্ট্রযন্ত্র যেন এলোমেলো হয়ে গেছে, কোথাও কোনো স্থিরতা নেই। প্রতিদিনই এমন কিছু বড় ঘটনা ঘটছে যা শুধু সাধারণ মানুষই নয়, বরং অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরাও দেখে বিস্মিত হয়ে যাচ্ছেন। প্রশ্নটা তাই স্বাভাবিকভাবেই উঠে আসে, এই অবস্থায় আদৌ কি একটি দেশ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব? সরকার এখন যেন বাস্তবতার কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে বুঝতে পারছে ক্ষমতা পরিচালনা করা আসলে কতটা জটিল। চারপাশের পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয় যেন পুরো ব্যবস্থাই এক ধরনের অগোছালো সংকটে পড়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে তাকালে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশনের সব সদস্যের একযোগে পদত্যাগ, এসব কোনো সাধারণ ঘটনা নয়, বরং গভীর সংকটের ইঙ্গিত দেয়। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্যরা একে একে সরে দাঁড়িয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে পুরো কমিটি ভেঙে দিতে হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা রাষ্ট্রদূতদের সরিয়ে দেওয়া বা তাদের পদত্যাগের খবরও নিয়মিত সামনে আসছে। সব মিলিয়ে যেন চারদিকে এক ধরনের অস্থিরতা আর অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে। এই ধারাবাহিক পদত্যাগ শুধু দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকেই নাড়িয়ে দিচ্ছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বাইরের বিশ্বের কাছে একটি নেতিবাচক বার্তা যাচ্ছে, যে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো স্থিতিশীল নয়, সেখানে বিনিয়োগ, কূটনীতি বা সম্পর্ক সব কিছুই ঝুঁকির মুখে পড়ে। ফলে বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক সংকট নয়, বরং একটি বৃহত্তর রাষ্ট্রিক সংকটের রূপ নিচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যারা পদত্যাগ করছেন তাদের অনেকেই কিন্তু এমন ব্যক্তি যাদেরকে আগে ক্ষমতার ঘনিষ্ঠ বলেই ধরা হতো। বিশ্ববিদ্যালয় উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সরিয়ে দেওয়া হচ্ছে বা তারা নিজেই সরে দাঁড়াচ্ছেন। ফলে প্রশ্নটা আরও জোরালো হচ্ছে, তাহলে সরকারের প্রকৃত শক্তির ভিত্তি কোথায়? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এই সরকারের মূল ভরকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার মাধ্যমে আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কিছু প্রভাবশালী মহলের সাথে সরকারের যোগাযোগ স্থাপিত হয়েছে বলে ধারণা করা হয়। এই সমর্থনই অনেক ক্ষেত্রে সরকারের জন্য একটি বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যদি সেই সমর্থন কোনো কারণে দুর্বল হয়ে যায় বা পুরোপুরি সরে যায়, তাহলে কি হবে? তখন কি সরকার তার অবস্থান ধরে রাখতে পারবে? বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতি তৈরি হলে সরকারের জন্য টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটও খুব একটা স্থিতিশীল নয়। বিভিন্ন জায়গায় শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে, নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। এই বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাব ছোট বা উন্নয়নশীল দেশগুলোর ওপর আরও বেশি পড়ে। ফলে বাংলাদেশের মতো একটি দেশের জন্য অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে যখন দেখা
দেখা যায় সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বা ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিরাই একে একে সরে বাড়াচ্ছেন, তখন বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল আকার ধারণ করেছে। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক সংকট নয়, বরং একটি বহুমাত্রিক সমস্যা, যার মধ্যে প্রশাসন, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই জড়িয়ে রয়েছে। এই সংকটময় পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে মানবাধিকার এবং বিচার ব্যবস্থার প্রশ্ন। যখন একটি দেশের মানবাধিকার কমিশনের সব সদস্য একসাথে পদত্যাগ করেন, তখন স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে, সেই দেশে কি আদৌ মানবাধিকার সুরক্ষিত আছে? একইভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও তৈরি হয় গভীর সন্দেহ, কারণ হঠাৎ করেই রাজনীতির চাকা ঘুরে যাচ্ছে জটিল একটা মোড়ে। বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন, আরেকটি গণ অভ্যুত্থানের আশঙ্কা। একই সঙ্গে শোনা যাচ্ছে নেপথ্যে নাকি সক্রিয় হয়ে উঠেছে ডিপ স্টেট, এমনকি ডক্টর ইউনূসকে রাজপথে নামারও আহ্বান উঠছে এখন। তবে কি আবারও বৈরী হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি? নীরবে নীরবে যেন জমে উঠছে অনিশ্চয়তার কালো মেঘ। সামনে কি কোনো বড় ঝড় অপেক্ষা করছে? ফের অস্থিরতার দিকেই কি ধাবিত হচ্ছে প্রিয় মাতৃভূমি? প্রিয় দর্শক, আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে তৈরি হয়েছে নতুন বিভাজন। ক্ষমতাসীন বিএনপি ও তাদের সাবেক মিত্র জামায়াত এনসিপি জোট এখন মুখোমুখি অবস্থানে। জামায়াত ও এনসিপির পক্ষ থেকে উচ্চারিত হচ্ছে আরেকটি ৫ আগস্টের হুঁশিয়ারি। একই সময়ে ফরহাদ মজহার, শহীদুল আলম কিংবা বদিউল আলম মজুমদারের মতো সিভিল সোসাইটির প্রভাবশালী কণ্ঠগুলো ক্রমান্বয়ে সরব হয়ে উঠছেন। রাজনীতির ইতিহাস বলছে, যখনই দলগুলোর মধ্যে অবিশ্বাস ও ক্ষমতার দ্বন্দ্ব তীব্র হয়, তখনই অন্য কোনো শক্তি সক্রিয় হয়ে ওঠে। ফলে প্রশ্ন উঠছে, বিএনপির পরিণতিও কি আওয়ামী লীগের মতোই হতে যাচ্ছে? সম্প্রতি বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, নতুন বাস্তবতায় রাজনীতি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনজি তরুণদের নেতৃত্বে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে। তিনি স্পষ্ট করে বলেছেন, সুস্থ রাজনীতি ছাড়া সুস্থ অর্থনীতি সম্ভব নয়। আর এই দুটির অভাব দেখা দিলেই মানুষ বাধ্য হয় রাজপথে নামতে। তার এই বক্তব্য যেন ভবিষ্যতের এক অশনি সংকেত। 2024 সালের আন্দোলনের চালিকা শক্তি ছিল এই তরুণ প্রজন্ম। তারা কি আবারও ক্ষোভে বিস্ফোরিত হতে যাচ্ছে? রাজনীতির সমীকরণও দ্রুত বদলে যাচ্ছে। যে শক্তিগুলো 2024-এর আন্দোলনে একসাথে ছিল, তারা আজ বিভক্ত। একদিকে ক্ষমতাসীন বিএনপি, অন্যদিকে এনসিপি, যাদের নেতৃত্বে ছিল সেই জেনজি প্রজন্ম, আর তাদের সঙ্গে আছে জামায়াত ইসলামী। এই উত্তাল প্রেক্ষাপটে সবচাইতে আলোচিত একটা শব্দ, সেটি হলো ডিপ স্টেট। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এক বিস্ফোরক দাবি নতুন করে আলোড়ন তুলেছে। তার ভাষ্য অনুযায়ী এই অদৃশ্য শক্তি নাকি অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও তাদের পতনের পেছনে এই ডিপ স্টেটকেই দায়ী করে আসছে। তাহলে প্রশ্ন জাগে, কারা এই নেপথ্যের কারিগর? কেন তারা নির্ধারিত সময়ের বাইরে গিয়ে ক্ষমতার ধারাবাহিকতা টিকিয়ে রাখতে চেয়েছিল? এনসিপি নেতা নাহিদ ইসলামও শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে এই অদৃশ্য শক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন। ফলে সাধারণ মানুষের মনে কৌতূহল ও শঙ্কা জেগেছে, রাষ্ট্র কি তবে অদৃশ্য কোনো সুতোয় নিয়ন্ত্রিত হচ্ছে? এদিকে ওমরা পালন শেষে দেশে ফিরে নাহিদ ইসলাম বিমানবন্দরেই নতুন বিতর্কের উস্কে দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও রাজপথে নামার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, ক্ষমতা এসে বিএনপি প্রশাসনিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করছে এবং গুম প্রতিরোধ বা মানবাধিকার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করছে। এ যেন এক অদ্ভুত বৈপরীত্য। যিনি একসময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলেন, তাকেই এখন সেই ব্যবস্থার বিরুদ্ধে রাজপথে দেখতে চাওয়া হচ্ছে। সবচেয়ে কঠোর বার্তা এসেছে জামায়াত ইসলামীর দিক থেকে। এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সরাসরি সতর্ক করে দিয়েছেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে দেশ আবারও 5 আগস্টের মতো পরিস্থিতি দেখতে পারে। তার ভাষ্য অনুযায়ী নির্বাচিত সংসদই শেষ কথা নয়, বরং গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনরায়ই প্রকৃত শক্তি। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউট করে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের দাবি ও গণভোট ইস্যুতে তারা এখন 11 দলীয় জোটকে সঙ্গে নিয়ে জনমত গঠনের পথেই হাঁটছেন। তাহলে কি রাজনীতি আবারও রাজপথমুখী হচ্ছে? সিভিল সোসাইটির কণ্ঠগুলো স্পষ্ট অবস্থান নিচ্ছে। বদিউল আলম মজুমদার মনে করছেন, বিএনপি হয়তো আবারও পুরনো পথেই হাঁটতে শুরু করেছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা কি জন আকাঙ্ক্ষা উপেক্ষা করছে?
তার মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি হবে, এটা নিশ্চিত করে বলা যায়। শহীদুল আলমও এই সনদের গুরুত্ব তুলে ধরে বলেছেন, মতপার্থক্য থাকলেও এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই সনদকে উপেক্ষা করা মানে শহীদদের ত্যাগকে অস্বীকার করা। সবশেষ সবচাইতে বিতর্কিত মন্তব্যটি এসেছে ফরহাদ মজহারের কাছ থেকেই। তিনি বর্তমান শাসন ব্যবস্থাকে প্রহসন হিসেবেই আখ্যায়িত করেছেন। তার দাবি, ৫ আগস্টের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে কেবল একটি রেজিম চেঞ্জ হয়েছে, কিন্তু প্রকৃত রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ঘটেনি। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে সকাল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মধ্যে উপস্থাপনা করব। অবশ্যই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা সর্বদাই ব্রেকিং নিউজগুলাই আপনাদের মাঝে উপস্থাপনা করি। অবশ্যই একটি লাইক করে শেয়ার করে সর্বদাই ছড়িয়ে দিবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।